স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিজ্ঞাপন থেকে 15% ভ্যাট নেবে সরকার। এ সংক্রান্ত এনবিআর এর নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপন থেকে কোনো রাজস্ব নেওয়া হতো না। সম্প্রতি হাইকোর্ট গুগল, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে দেয়া বিজ্ঞাপন লেনদেনের ক্ষেত্রে সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশনা দিয়েছে। আজ আমরা কথা বলবো সামাজিক মাধ্যমের বিজ্ঞাপনের ভ্যাট নিয়ে। কথা বলতে স্টুডিওতে আছেন বৃহৎ করদাতা ইউনিট মূসকের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বি এম মইনুল। স্বাগত আপনাদের। ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জেনে নিই যে এই যে 15% ভ্যাটের একটা ইম্পোজ হতে যাচ্ছে আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের ক্ষেত্রে, এটি আর কোথায় আছে? আমাদের এখানে ছিল না, এখন হতে যাচ্ছে। বিশ্বের আর কোথায় কোথায় আছে বা এরকম নজির আছে কিনা? প্রকৃত অর্থে এই খাতে মূল্য সংযোজন কর আরোপিত আছে আগে থেকেই, কিন্তু আদায় হচ্ছিল না। এবং এটা ইউরোপের কান্ট্রিগুলোতে আছে, ইংল্যান্ড আয়ারল্যান্ডে আছে, অস্ট্রেলিয়া আছে, ভারতে আছে, অনেক দেশেই আছে। এটা আমাদের এখানে অনেক দেরিতে এটা বাস্তবায়ন করা হচ্ছে আর কি। আপনার কাছে জানতে চাই, ধরুন এইটি যে বাস্তবায়ন হতে যাচ্ছে সেটার মানে আমরা যারা এন্ড ইউজার তাদের উপর সেটার প্রভাব কি পড়বে? জি, প্রথম কথা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেটা আছে তারা হচ্ছে তাদের ফেসবুক বা গুগল, তাদের ইউটিউব বা গুগল, যেমন তাদের অফিস আছে সেখানে। সো তারা যে প্রফিটটা করছে সেখান থেকে একটা পার্সেন্টেজ বা ট্যাক্স সরকার, ভারতেও কিন্তু আছে তাদের, ভারতে যেটা সেটা এরকম না, তাদের প্রফিট থেকে না। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারা ওই মানে তাদের প্রফিট থেকে একটা পার্সেন্টেজ সরকার নিতে পারে, বলতে পারে এত টাকা দেন আমাদের। কিন্তু আমাদের দেশে এদের কোনো অফিস নেই। ভারতে সম্প্রতি অফিস খুলেছে, কিন্তু ভারত যেটা করে তারাও ট্যাক্স নেই, 20% ট্যাক্স নেই। আর একেবারে রিসেন্টলি রাশিয়া যেটা করেছে 2019-এর, এই বছর জানুয়ারি থেকে রাশিয়াও ট্যাক্স নিচ্ছে 20%। সো আমরাও সেরকম কিছুই অ্যাড করলাম। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, ইউরোপিয়ান কান্ট্রিতে যেটা করে যে ইউটিউব, ফেসবুক ওদের থেকে টাকাটা কাটছে সেখান থেকে, তাদের প্রফিট, এত টাকা আপনি প্রফিট করে নিয়ে যাচ্ছেন, এখান থেকে 30% আমাকে দিয়ে যান। আর বাংলাদেশে কি করছে, বা এরকম আরও বেশ কিছু কান্ট্রি আছে যে আমাদের ইউটিউব, ফেসবুক টাকা নিয়ে যাচ্ছে, সুতরাং আমার জনগণকে আমাকে টাকা দিতে বলি। তো জিনিসটা তো ঠিক ওদের থেকে টাকাটা নেওয়া হলো না, তাদের টাকাটা তাদের কাছে আছে। বিষয়টা এরকম হচ্ছে যে ফেসবুক যদি 100 টাকা আয় করে বাংলাদেশ থেকে, তাহলে 30 টাকা যদি দিয়ে 70 টাকা তোমরা নিয়ে যাও, এটা একরকম। আর এখন হবে 100 টাকার উপর 130 টাকা আয় করবে, 30 টাকা আমার টাকা যাচ্ছে। 100 টাকা ফেসবুক, তার কিন্তু লস হচ্ছে না, ইউটিউবের লস হচ্ছে না, মানে গ্রাহকদের কাঁধে। এক্স্যাক্টলি সেটাই সমস্যাটা সেখানে। কিন্তু কথা হচ্ছে এরকম নজির কি নিয়ে আছে, অন্যান্য দেশে এই ট্যাক্সটা কিন্তু অ্যাড হয়, গ্রাহকরাই দেয়। আবার ইউরোপিয়ান কান্ট্রি যেটা এক্সাম্পল দিলাম, সেখানে ভালো হতো কোনটা, বেস্ট হতো আমার কোনটা? যদি আমি ইউটিউবকে বলতাম আমার দেশ থেকে এত কোটি টাকা নিয়ে যাচ্ছেন আপনি, আমাকে এত টাকা দিয়ে যান, আমার রুল অনুযায়ী এটা দিয়ে যান, সেরকম কোনো মেকানিজম কি আমাদের আছে? সেরকম মেকানিজম যদি না থাকে, ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে করছে? অন্যান্য দেশে আমাদের আছে, আমরা এখন তো শুরু করলাম মাত্র, আমাদের নেই। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তাদের অফিস থাকতে হবে, এখানে তাদের অফিস নেই। কিন্তু ইউটিউবের বা ফেসবুকের যে অফিস সেটা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, সেই জন্য তারা ট্যাক্সটা দিতে পারে। এখানে লয়েরও কিছু ঝামেলা আছে, কিছু কমপ্লিকেসি আছে, এখানে ভেগ অনেক কিছু ব্যাপার আছে আর কি, কিন্তু সেগুলো সলভ করার জন্য কাজ করতে হবে। আর আপনি দেখেন উবার তো এখন আমাদের দেশের রেজিস্টার্ড কোম্পানি, কিন্তু ফেসবুক বা ইউটিউব বা গুগল আমাদের দেশে রেজিস্টার্ড না, ক্যালিফোর্নিয়াতে রেজিস্টার্ড, তারা সেখানে কিন্তু টাকা দিতে হচ্ছে। এখন এখানে যদি তাদের একটা অফিস থাকতো, রেজিস্ট্রেশন থাকতো, তারা বাধ্য হতো আমাকে এখানে টাকা দিতে। এখন এটা তো ডিপ্লোমেসির ব্যাপার, সরকারের থেকে এখানে প্রেশার দেওয়ার ব্যাপার, যে আমার এত টাকা নিয়ে যাচ্ছেন, অফিস খোলেন। এই ব্যাপারেই আপনার কাছে এই ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আপনি তো প্রথমেই আলোচনায় আসলো যে এটা বিলম্বিত বাস্তবায়ন। হ্যাঁ, ইতিমধ্যে তাদেরকে বলা হয়েছে যে তারা যেন বাংলাদেশে অফিস করে, বাংলাদেশে অফিস করার জন্য তাদেরকে বলা হয়েছে। এখন তারা অফিস না করলে গভর্নমেন্ট নানা রকম মেজারে যেতে পারে। তো ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী রেসিডেন্ট নন রেসিডেন্টের যে বিধানটা আছে, সেই অনুযায়ী তারা এখানে অফিস না করলে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করাটা ডিফিকাল্ট হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে গুগল বা ফেসবুক বা এই ধরনের যেগুলো আছে, তাদের কাছ থেকে টাকা শেয়ার করার যে বিষয়টা, যে ট্যাক্সটা তাদের কাছ থেকে নেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ভ্যাট হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স সকল সময় ভোক্তার কাছ থেকে নেওয়া হয়। তো ইনকাম ট্যাক্সে তারা যদি এখানে রেসিডেন্ট অফিস করে,
তাহলে তখন কিন্তু ইনকাম ট্যাক্স তাদের কাছ থেকে আদায় হবে। বিষয়টা কি এমন না যে এবং যদি তখন ওই ইনকাম বিষয়টা ট্যাক্স কিন্তু মিট হয়ে না, যাচ্ছে। বিষয়টা এরকম না যে যদি ইনকাম ট্যাক্স ইম্পোজ করা যায় তাহলে ভ্যাটটা কিছুটা কমে আসতে পারে, বা মানে না তা না, দুটো তো বিষয় আলাদা। বিষয় আলাদা। ভ্যাট আদায় হবে ভোক্তার কাছ থেকে যিনি বিজ্ঞাপনটা দিবেন, আর ইনকাম ট্যাক্স আদায় হবে যিনি ইনকাম করছেন। এখানে এখানে ইনকাম করবে ফেসবুক, গুগল, তাদের ইনকাম থেকে তখন ট্যাক্সটা দিতে হবে, ডাইরেক্ট ট্যাক্স যেটা। তো সেটা এখানে তারা অফিস করলে এটা বাস্তবায়ন করা হবে, এবং অলরেডি আইসিটি মিনিস্টার কিন্তু তাদেরকে মেইল দিয়েছেন, বাট তারা এখনো কোনো জবাব দেননি মর্মে জানা গেছে। যে অবশ্যই আমরা একটা ছোট্ট বিরতি নিব, তার আগে আপনার কাছে একটু জানতে চাবো, মানে প্রশ্নটা রেখে যাই, সেটি হচ্ছে যে এই যে ধরেন আমি যেটি প্রথমে জিজ্ঞেস করেছিলাম, একজন এন্ড ইউজার, একজন যিনি ফেসবুক ইউজ করছে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট, তার উপর বা এই পর্যায়ের মানুষের উপর কোনো প্রভাব পড়বে কিনা, এটি আমি নিয়ে কথা যেটি বলছিলাম। জি, আমার মনে হয় ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি পড়বে হচ্ছে যে এফ কমার্স, যেটাকে আমরা বলি ফেসবুক কমার্স। তো এখানে যারা ব্যবসা করেন, ফেসবুক নির্ভর যে বিজনেস, সেটা আমাদের দেশের ছোট ছোট ব্যবসায়ীরা এটার সাথে যুক্ত আছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের যে ফিমেল যারা আছে, নারী উদ্যোক্তা, ওনারা এই ফেসবুকের উপর ভিত্তি করে, কারণ ওনাদের বড় কোনো প্ল্যাটফর্ম নাই, ফেসবুকের উপর ভিত্তি করে ঘরে বসে কাজ করছেন, সেটাই প্রমোট করছেন ফেসবুকের মাধ্যমে। এবং ফেসবুক যেহেতু একেবারে কমিউনিটি স্পেসিফিক বিজ্ঞাপন দেওয়া যায়, এজ স্পেসিফিক টার্গেটেড বিজ্ঞাপন দেওয়া যায়, সেখানে তারা বিজ্ঞাপনটা দিয়ে আয় করছেন, সামান্য আয় কিন্তু এটা দেখেন। সো এইখানে ইম্প্যাক্টেড কারা হচ্ছে দেখেন, বেশিরভাগ আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্সও নেন, ফেসবুকে কারা অ্যাড দেয়, আপনি ওই ডেটাটা কি আছে আমাদের কাছে? যদি থাকে তাহলে আপনি দেখতেন যে ওখানে আমার ধারণা বেশিরভাগই এই ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা। আমার মনে হয় এই আমরা তো ডিজিটাল বাংলাদেশের জন্য খুব ট্রাই করছি, এখন তো প্রমোট করার সময়, রেস্ট্রিক্ট করার সময় না। আপনি কিন্তু উনি যে কথাটা বললেন যে মেল করা হয়েছে ইউটিউবকে, গুগলকে, ফেসবুকে, ওদের রিপ্লাই আসে নাই, ধরলাম আসে না, তো আমরা বসে থাকবো? আমরা তো বসে থাকবো না, তাই না? তারা তো রিপ্লাই দেবে না, তারা কি ট্যাক্স কেউ কি এমনি এমনি দিতে চায়? তাদেরকে কিন্তু আপনি বাধ্য করতে পারছেন না, কিন্তু অন্য যে ভ্যাটটা কাস্টমার, তাদেরকে কিন্তু আপনি বাধ্য করে ফেলছেন। এখন এখানে তো চিন্তার বিষয় আছে, আমি কি বাধ্যটা এখন কি করব তাদেরকে? এই যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য আমার কি প্ল্যান? তারা তো ইম্প্যাক্টেড হবে এটাতে। আমি এক্সাম্পল দিই, ইউরোপিয়ান ইউনিয়ন যে জিনিসটা করেছে, তারাও ট্যাক্সের আওতায় এনেছে, কিন্তু ওদের মস নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে যে মিনিমাম হচ্ছে ওয়ান স্টপ শপিং বলে ওরা জিনিসটাকে। এই ক্ষুদ্র এন্টারপ্রেনার যারা, তাদের জন্য তারা স্পেশাল ছাড়ের ব্যবস্থা করেছে, যাদের ইনকাম এত নিচে অথবা যাদের ব্যবসাটা ছোট, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের জন্য কিন্তু আপনি স্পেশাল ছাড় দিতে হবে। আমি ঠিক আছে এই ট্যাক্সগুলো দেওয়ার, ভ্যাট যেটা সেটা দেওয়ার দরকার আছে, আমিও ঠিক আছে এটার পক্ষে আছি, কিন্তু স্পেশাল যারা ছোট মাত্র উঠছে তাদের জন্য আপনি যদি এখানে স্পেশাল কনসেশন না দেন, তাহলে ওই যে ডিজিটালাইজেশন যে কনসেপ্ট, সেটার এগেনিস্টে আপনার এই জিনিসগুলো যাচ্ছে আসলে। আরেকটা জিনিস যেটি একটু জানতে চাই, যে ধরেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের দেশে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এগুলোতে সহায়তা করে গুগলে, তাদের ব্যবসাও কি এখানে কোনোভাবে? না, এখানে বাইরে যে জিনিসটা করে, ওই যে প্রতিষ্ঠান যারা ফেসবুকে অ্যাড দেওয়ার করে, অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, আমরা হয়তো শুধু ফেসবুককে এক্সাম্পল দিচ্ছি, সরকার কিন্তু শুধু ফেসবুককে করে না, অনলাইন গুগল এবং হচ্ছে আমি ওয়েব হোস্টিং করেন, অন্যান্য অনেকগুলো সোর্স আছে, ইভেন আমার ইমেইলের মধ্যে যেগুলো আসছে। এখন ওই ফেসবুকের ক্ষেত্রে স্পেসিফিক যেটা জানি, সেখানে ভ্যাটের যে আইডি, একটা আইডি থাকে, সেটা দিতে বলে, ফেসবুক দিতে বলো এই আইডিটা। তো আমাদের ফার্মগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করাটাও একটু চ্যালেঞ্জিং, কারণ আপনি বিভিন্ন মাধ্যমে ইনডিরেক্টলিও এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারেন। সো এটা ধরা, ট্রেস করাও একটু টাফ, এখানেও চ্যালেঞ্জটা আছে। সেটার জন্য কোনো ডিরেকশন বা গাইডলাইন্স আছে কিনা আমি জানি না, সেটা না থাকলে আপনি ইমপ্লিমেন্ট করাটাও টাফ হয়ে যাবে। আর প্রতিষ্ঠান যারা অ্যাড ফার্মগুলো দেয়, তাদেরকে আসলে ট্রেস করা যাবে, কারণ তাদের একটা আইডেন্টিফিকেশন থাকবে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, ধরেন এটা তো একটা বড় সিদ্ধান্ত, কারণ আমাদের দেশে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অনেক বড় একটা জনগোষ্ঠী। তো এরকম একটা ডিসিশনে যাওয়ার আগে বা ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আপনারা কি স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা করেছেন কিনা? এটা হলো বিজ্ঞাপনের বিষয়টা অত্যন্ত প্রাচীন একটা, মানে পুরনো একটা ব্যবস্থা, যে বিজ্ঞাপন থেকে ভ্যাট আসবে, এটা ভ্যাটের শুরু থেকেই আছে বিজ্ঞাপনের ক্ষেত্রে। এখন আপনি যদি, যেটা মাইনুল সাহেব বললেন, যে যদি এটা বাস্তবায়ন করা হয়, অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছেন এবং বিশেষ করে মহিলারা, মেয়েরাই করে, এবং অনেক স্টুডেন্টও আছে এর মধ্যে, তো তারা ক্ষতিগ্রস্ত হবে, সন্দেহ নেই। কিন্তু এখানে আপনি যদি বাস্তবায়ন না করেন, তাহলে একটা বৈষম্য তৈরি হবে। সেটা হচ্ছে, আপনি প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছেন, তখন ভ্যাট দিতে হচ্ছে। আপনি টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছেন, ভ্যাট দিতে হচ্ছে। আপনি রাস্তায়, খেলার মাঠে বা রাস্তার পাশের ভবনে বা কোথাও দিচ্ছেন, বিভিন্নভাবে যতভাবে আপনি বিজ্ঞাপন দেন, সেগুলো কিন্তু ভ্যাটের আওতায় আছে এবং ভ্যাট আদায় হচ্ছে।
এখন দুইটার মধ্যে একটা বৈষম্য কিন্তু তৈরি হবে, যেটা হতে পারে আমি মনে করি ব্যক্তিগত মতামতের দিক থেকে যদি আমি বলি, এটা বাস্তবায়ন করতে গেলে সমস্যাটা কিন্তু বের হয়ে আসবে যে কারা কারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা তো এগিয়ে আসবে, তখন কিন্তু একটা হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে আলোচনার মাধ্যমে, যে সেটাই বলছিলাম সেই লিমিটটা কিভাবে চিহ্নিত করা যাবে। আপনারা বলছেন যখন যেই সমস্যা আসবে সেটা তখন, কিন্তু আগে স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো রকম বৈঠক বা কিছু এটা করা তো আসলে আলোচনা, প্রাথমিক আলোচনা কিছু হয়েছে, মানে বিভিন্ন সংস্থা অ্যাসোসিয়েশন যেগুলো আছে সেগুলোর সাথে আলোচনা হয়েছে এনবিআর এর, কিন্তু সাধারণত যেটা উনি বললেন যারা এখানে অ্যাফেক্টেড হবে তাদের তো ওই ধরনের ফার্ম নেই আলাদা, তাদের কিন্তু ওই ধরনের আলাদা ফার্ম নেই। না ফার্ম আছে, ইক্যাব আছে একটা আমাদের দেশে। না, আমি যেটা বলছি যারা অ্যাফেক্টেড হবে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের তো আলাদা ফার্ম নেই। কথা হচ্ছে যে যদি ফোরাম না থাকে সেটা আমরাই কথা বলবো, মানে সরকারি কথা বলতে হ্যাঁ, বাস্তবায়ন করতে গেলে কিন্তু এটা বের হয়ে আসবে যে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে চিহ্নিত করে তখন একটা হয়তো ব্যবস্থা নেওয়া সম্ভব। অবশ্যই শুরুতেই এটা বাস্তবায়ন তো আটকানো যায় না। হ্যাঁ না, আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে উনি বলেছেন যে বিজ্ঞাপন আমি অন্য মাধ্যমে দিলে আমি সেখানে ট্যাক্স ব্যাট দিচ্ছি, কিন্তু এখানে দিচ্ছি না কেন। একটা কথা আছে, আপনি বড় বড় পত্রিকাগুলোতে যে বিজ্ঞাপন দেখবেন বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু জায়ান্ট, তাদের বিজ্ঞাপনই বেশিরভাগ। তার মানে এই না যে ক্ষুদ্র ব্যবসায়ীরা দেয় না, তারাও দেয়। কিন্তু দেখেন ক্ষুদ্র ব্যবসায়ীকে যে ফিজিক্যাল একটা ব্যবসা করার জন্য তার অনলাইনের জ্ঞান লাগছে না, তাকে প্রোগ্রামিং শিখতে হচ্ছে না, তাকে অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জিনিস করতে হচ্ছে না। আমাদের তো প্ল্যাটফর্মটা এখন অনলাইনের জন্য রেডি না। তার মানে আমার যে ব্যবসায়ী তার টাকা অন্য জায়গায় কিন্তু দিতে হচ্ছে। ফিজিক্যাল একটা মানে নন ডিজিটালাইজ বা ধরেন যে ই কমার্স না হলে সে ব্যবসায় কিন্তু আমি একটা দোকান খুলে এটা অলরেডি এস্টাবলিশড একটা প্রসিডিউর শুরু করছি, কিন্তু অনলাইনে বিজনেস করাটা চ্যালেঞ্জিং। সেখানে অনলাইন আমাদের এখানে চ্যালেঞ্জিং, তো সেখানে আমার ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা অলরেডি ফেস করছে তাদের সমস্যা, টিন নিয়ে সমস্যা, বাসা ভাড়া নিয়ে সমস্যা, ইন্টারনেট নিয়ে সমস্যা, সবই সমস্যা। তার মাঝে যদি আপনি ভ্যাটের জিনিসটাও দেন, আমি বলছি না যে ভ্যাট দেওয়া ঠিক না, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কিনা বা এটার সাথে একটা গোষ্ঠীকে ছাড় দেওয়া এনকারেজিং রাইট, যে ক্ষুদ্র যারা তাদের জন্য ভ্যাট দেখ, কিন্তু আমি তাকে রিবেট দেবো, এই জিনিসটা কনসিডারেশনের ব্যাপার আছে। আমার কথা হচ্ছে এটাই, যে এই জিনিসটা চিন্তা করতে হবে তাদের জন্য। মানে আপনি বলছেন যে এই সুযোগ খোলা আছে, সুযোগ আছে, সময়ের সঙ্গে সমস্যা যদি আসে, কারণ হলো যে সেটা সুযোগ আছে, এনবিআর সেটা করতে পারে, এবং এটা তো গভর্নমেন্টের দিক থেকেও নানা রকমের ব্যবস্থা কিন্তু আছে, এসএবি বা কটেজ টটেজ ইত্যাদি মিলে ব্যবস্থা আছে। এটা তাদেরকে তো এই বক্তব্যটা সামনে নিয়ে আসতে হবে, এবং একটা পলিসি কিন্তু কোনো পলিসি কিন্তু আপনার এই যে ভ্যাটের মধ্যে যত রকমের আপনার রিল্যাক্স যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, অসংখ্য রিল্যাক্স অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভ্যাটের মধ্যে আছে, যেটা বাইরের দেশগুলোতে কিন্তু নাই। এটা আমরা কিন্তু পরিস্থিতির মুখোমুখি হয়েই কিন্তু করেছি এই জিনিসগুলো। আপনি যেমন ধরুন আমরা ট্রাঙ্কেটেড বেস করেছি, আমরা মরিচের গুঁড়ো ট্যারিফ ভ্যালু করেছি, এগুলো কিন্তু ভ্যাটের কোনো ইয়া না, আচ্ছা ভ্যাটের কোনো প্রেসক্রিপশন না, এটা কিন্তু এখানকার মানে পরিস্থিতি এখানেও আসলে বিশেষ ব্যবস্থা হতে পারে। আমরা একটা বিরতিতে যাব, আমরা একটা বিরতিতে যাব। আপনার কাছে একটু প্রশ্ন রেখেছি, ধরেন এরকম একটা সিদ্ধান্তে কিন্তু গুগল, ইউটিউব বা ফেসবুক কর্তৃপক্ষেরও একটা মানে তাদের ক্ষেত্রেও তাদের একটা স্বার্থ সংশ্লিষ্টতা আছে, কারণ যখন খরচ বেড়ে যাবে হয়তো মানুষ কমে যাবে। যাই হোক, এটাতে তাদের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কিনা কোনো, এটা নিয়ে আমরা কথা বলবো। যে বিষয়ে কথা বলছিলাম, গুগল, ফেসবুক, ইউটিউব বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো, তাদের কি রিয়াকশন হতে পারে? তাদের খুব স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে তারা তো আগে যে হয়তো মানে তারা জিনিসটাকে পছন্দ করবে না, খুব স্বাভাবিক। কিন্তু পছন্দ না করলে কি হবে, আমার তো সার্ভাইভ করতে হবে, আমার নিজস্ব আমার কান্ট্রির তো পলিসি আছে। তারা যে আমাকে টাকা দিচ্ছে না সেটা তো আমিও পছন্দ করছি না। তারা এত কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, আমার দুঃখটা হলো যে আমি সেই টাকায় ভাগ বসাতে পারতেছি না, সেটাকে আমার ভাগ বসাতে পারা উচিত। এটা একটা লিগ্যাল একটা ডিমান্ড, গভর্নমেন্টের বলেন বা যে কোনো একটা কান্ট্রির বলেন। তারা যুক্তি দেখায় আর কি যে তাদের ডাবল ট্যাক্সেশন হয়ে যায়, এখানে যদি আমি একবার ট্যাক্স দিই, আবার ইউএসএতে গিয়ে আমি আবার ট্যাক্স দিই, তো আমার প্রফিটটা কোথায় থাকলো? স্টিল এনাফ প্রফিট থাকে। তার উপর ইউরোপিয়ান কান্ট্রিতে তো আপনি দিচ্ছেন, যে কোথাও দিচ্ছেন, রাইট। আর এইসব বিজনেস কি, অনলাইন বিজনেস হচ্ছে যে ইউজারের উপর, আর ইউজার বা মানুষ, আমাদের তো একটা জিনিসই আছে, মানুষ, হিউজ মানুষ, এবং অলমোস্ট সবাই সমান হচ্ছে ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে। তো এত বড় একটা কাস্টমার বেস, এখান থেকে আপনি টাকা নিয়ে যাচ্ছেন। আচ্ছা, সেইটা কি আমাদের গভর্নমেন্টের একটা বার্গেনিং এর একটা বড় স্ট্রং পয়েন্ট হতে পারে না? এটা তো বার্গেনিং পয়েন্টটাতে আমি আসছি। এত বড় একটা আপনার মানে রিসোর্স পুল, মানে এত হিউম্যান বা ইউজার বেস আপনার, সেখান থেকে আপনি কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন, সেখানে আপনি একটা অফিস খুলতে পারেন না?
তো এই বার্গেনিংটা সরকার করতে পারে না। ইউরোপের সবগুলা কান্ট্রি মিলে কয়জন লোক হবে বলেন আপনি? আর আমার এখানে এশিয়ান কান্ট্রিগুলা, ইন্ডিয়ার লোক, বাংলাদেশের লোক কি পরিমাণ লোক আমার, তো আমাদের এখানে আমরা কি, আমরা বার্গেন করতে কোথায় ঝামেলাটা, এটা একটু দেখতে হবে। কারণ আমাদের কাছে বার্গেনিং এর জন্য পয়েন্ট আছে যে আমার কাস্টমার তো আমি দিচ্ছি, তাহলে আপনার অফিস করতে সমস্যা কোথায় এখানে? আরেকটা বিষয়ে খুব কথা হয়, যেটি হচ্ছে যে ফেসবুক, ইউটিউবে বাংলাদেশ থেকে বিজ্ঞাপনের অর্থগুলো যে পাঠানো হয়, সেটি বেশিরভাগ ক্ষেত্রেই মানে আপনার অবৈধ পথে যায়, যার জন্য বাংলাদেশ অনেক রাজস্ব থেকে বঞ্চিত হয়। এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছেন কখন আপনারা? মানে এটা নিয়ে তো বাংলাদেশ ব্যাংকেও কথা হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকে এটা কোনো এক সাংবাদিক জিজ্ঞেস করছিল যে এটার আপনাদের কি ব্যবস্থা। তো তারা বলেছেন যে আমরা মানুষকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে পারি, সুযোগ সুবিধাগুলো বাড়াতে পারি, কিন্তু হুন্ডি পাঠানো বন্ধ করাটা আমাদের এখতিয়ারের মধ্যে না। এবং আমরা চাই যে সামাজিক মানে ব্যাংকিং সোর্সে টাকা পয়সা লেনদেন হোক। এটা অনেকটা গভর্নমেন্টের কিছু কিছু পলিসির কারণে আগের চেয়ে ইমপ্রুভ করেছে, কিন্তু এখনও একটা বড় অংশ হুন্ডির মাধ্যমে যায়। আচ্ছা, যদি হুন্ডির মাধ্যমে যায় তাহলে তো এটা মানে সরকার কোনোভাবেই এটা থেকে কোনো রকম সুবিধা পাবে না। এবং হুন্ডির মাধ্যমে পাঠানোর মূল কারণ হচ্ছে যে তার ইনকামটাকে শো না করা, এবং ইনকামটা শো না করে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা। অ্যাট দ্য সেম টাইম সে ভ্যাটও ফাঁকি দিতে পারছে, তখন দুটোই ফাঁকি দিতে পারছে, এবং দুটার পার্সেন্টেজ তো অনেক বেশি। কারণ সে একটা যদি কর্পোরেট বডি হয়, তাহলে তার কিন্তু 30-35% তার ইনকাম ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে 15%। সেটা কিন্তু একটা তার টোটাল ক্যাশ ক্যাপিটালের একটা বিরাট অংশ কিন্তু ভ্যাট এবং ইনকাম ট্যাক্স হয়। ফলে হুন্ডি করে সে পাঠাতে পারলে তার কিন্তু এই বিশাল জায়গাটা তার সেফ থেকে যায়। অবশ্যই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটা বিষয় ধরেন, এই টাকার রেমিটেন্স যখন রেমিট করা নিয়ে কথা হচ্ছিল, আমাদের এখানে আউটসোর্সিং এর মাধ্যমে যারা কাজ করছে তাদেরও কিন্তু টাকা লেনদেন আনা নেওয়ার একটা বিরাট দীর্ঘদিন ধরে যাচ্ছে। সেখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে পেপাল। আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাকসেপ্টেড প্রসিডিউর পেপালের মাধ্যমে, সেই জিনিসটাও আমরা এখন আনতে পারলাম না। আমি শুনছি সে কবে থেকে ট্রাই করছি, এতদিন ট্রাই করার পরও আমরা সফল হতে পারলাম না। এটা আমাদের হওয়া খুব জরুরি, উচিত। এবং অন্য যে সার্ভিসগুলো দেওয়া হয়, যে আমি বলে রাখি যে জুম বা অন্যান্য, ওগুলো হচ্ছে মানি ট্রান্সফারের জন্য, ওগুলা পেমেন্ট না। পেপালটা হচ্ছে পেমেন্টিং সিস্টেম। এটার মাধ্যমে যে সুবিধাগুলো পাওয়া যায়, আপনি ওটার মধ্যে মানিটা এনে মানিটা ক্যাশ আউট করতে হবে জুমের মাধ্যমে। পেপালে সেটা লাগবে না। পেপালের ব্যালেন্স দিয়ে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন, সার্ভিস দিয়ে। জুমেরটা দিয়ে পারবেন না, ব্যাংক থেকে আপনাকে আগে ক্যাশ আউট করতে হবে। সো এই পেপালের জিনিসটার জন্য আমাদের লোকজন সাফার হচ্ছে। আমি শিওর যে গভর্নমেন্ট হয়তো ট্রাই করছে, কিন্তু সমস্যাটা কোথায়, এটা আসলেই সলভ হওয়া জরুরি। আমরা একদম শেষ পর্যায়ে আপনি যদি অল্প একটু ইয়েতে বলেন, ধরেন এমন কোনো সমীক্ষা কি আছে যে এই 15% ভ্যাট আদায় হলে গভর্নমেন্ট বা বিজ্ঞাপনের বাজারটা কত বড় অনলাইনে? এটা ফেসবুক বা সামাজিক মাধ্যমে যেটা আমি বলবো যে এটা খুব বেশি না, কিন্তু এটা তো ইনক্রিজিং। এখন কত বছরে কত? এটা তো আদায় ঠিক মতো যেহেতু শুরু হয় নাই, কাজে এটা কোনো সমীক্ষা যাচ্ছে না। একটা আগের অনেক পুরনো একটা সমীক্ষা ছিল, যেটা ভ্যাটের মেম্বার সাহেব বললেন, কিন্তু সেটাও উনি পরে বলতে চাইলেন না, যে অনেক ডিফারেন্স হবে এখন, কাজে এটা বলে লাভ নেই। আমি একটা কথা একটু ওনার একটা বিষয় উত্তর বলি। ডাবল ট্যাক্সেশনের যে প্রশ্নটা নিয়ে আসা হয়েছে, ইউএসের সাথে আমাদের কিন্তু ডাবল ট্যাক্সেশন, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে আমাদের ডাবল ট্যাক্সেশনের কিন্তু আছে, ট্রিটি আছে। সেই অনুযায়ী তাদের কিন্তু ডাবল ট্যাক্স দিতে হবে। সেটা আমাদের সেটা আরেকটা বার্গেনিং পয়েন্ট হতে পারে। আমরা বলতে পারি যে আমাদের দিতে হবে। শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের আয়োজন, আমাদের আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।